ভালোবাসা একটি ৪ অক্ষরের বিশাল অর্থবহ তাজা অনুভূতির রাজ্য। এ অনুভূতিকে কখনো কখনো বিশ্লেষণ করে হাজারটা রূপদান করা যায়। প্রেম, প্রণয়, মোহ, ঘোর আসক্তি আরও কত কি। আবার কারো কারো কাছে এটা সঙ্গীন প্রণয়াসক্তি। ভালোবাসা বিশ্লেষণ যেমন সবার কাছে এক নয়, তেমনি সবার ভালোবাসার ধরনটাও ঠিক একরকম নয়। কিছু মানুষের ভালোবাসা সদ্যফোটা ভৃঙ্গরাজ পুষ্পের ন্যায় আকর্ষণীয় আর সুরভিত। তাদের হৃদয়ে আদ্যপান্য মিলনে ঈশান্বিত হয়ে কত প্রশংসাই না করে মানুষ। অলিতে গলিতে বন্ধুমহল থেকে শুরু করে পাড়ার চায়ের আড্ডা পর্যন্ত তাদের নিয়ে চলে দিনভর বহর। কি করে তৈরি হলো এমন যুগল? এত রাজ্যটো কোনোদিন ভাঙবে না। আরও কত কি। অন্যদিকে এই পুষ্পরেণুর মতো ভালোবাসা বিপরীতে যে শুধুই ঘৃণা বসবাস তেমনটা নয়। ওই যে বললাম, ভালোবাসারও ধরন হয়। কেউ কেউ এসব গদবাঁধা ভালোবাসা নিয়মে গা ভাসাতে পারে না কোনো কালে। খালি মুখে ভালোবাসি কথাটা উচ্চারণ করাটাও যেমন হিমালয় জয় করার মতো অ্যাডভেঞ্চার আর থ্রিলিং তাদের কাছে। তাই সেসব কিন্তু ওয়ালা মানুষগুলো ভালোবাসা প্রকাশের ধরনটাও হয় কিছুটা ভিন্ন রকম। সেখানে অনুভূতি প্রকাশ থেকে আদায়কার স্পৃহাটাই বেশি কাজ করে। সেই আদায় করার ধারণাটা যেমন হোক জোর করে কিংবা তার থেকে কোনো কুৎসিত পন্থায়। কারো কাছে সে ভালোবাসা বিষাক্ত, তো কারো কাছে অসুস্থ। কারো মতে এ আবার কেমন ভালোবাসা? এটা কোনো কালই ভালোবাসা নয়, নিছকই আসক্তি, ভয়ানক আসক্তি। আবার ইসরে পাকা ডার্ক রোমান্স দেখে দেখে ফরেন লেকচারে বেড়ে ওঠা অষ্টদশীদের কাছে ইটস কল্ড অ্যাডভেঞ্চার লাভ। এত এত বিশ্লেষণ আর চর্চার বাইরে গিয়ে আরও এক ধরনের অনুভূতি রয়েছে। এটা অনেকটা একপাক্ষিক ভালোবাসা বা অনসাইট লাভ। হৃদয়ে সুপ্ত অনুভূতি, কথা তাকে না জানিয়েও কি সুন্দর দিনরাত অতিবাহিত করে দেওয়া যায় তাকে কল্পনার ভালোবেসে। একটিবার চোখে দেখা দেখেও নরম হৃদয়টা পুলকিত হয়ে ওঠে মুহূর্তে। ভালোবাসা টইটুম্বুর হয়, ভরে ওঠে হৃদয়ে কানায় কানায়। ভার্সিটি ক্যাম্পাস থেকে শুরু করে বই আস্তৃত ফাঁকা লাইব্রেরি এক কোণে ছোট্ট টেবিলে সেই শ্যাম মানুষকে দেখার জন্য কত জায়গাতে না ছুটে বেড়ায় বেপরোয়া সর্বনাশা মনটা। সেই সাথে পাল্লা দিয়ে ছোটে মনের অধিকারী রক্তমাংস মানুষ। আপন মনকে অন্যজনের নিয়ন্ত্রণে ছেড়ে দিলে এই হয়। ক্যাম্পাসে এসে তাকে এক নজর না দেখা অবধি অশান্ত মনটা দমার নামই নেয় না। এই যেমন এই মুহূর্তটা মনটা কেমন ঝিমিয়ে যাওয়া মরা বিকেলের ন্যায় শান্ত হয়ে আছে। উচ্ছ্বাস আকাঙ্ক্ষা সব কিছু দমে গিয়ে তৃষ্ণার্ত চোখে জোড়া সবচেয়ে পছন্দের শ্যাম পুরুষটিকেই দেখতে ব্যস্ত। সেকেন্ড, মিনিট, ঘন্টা অতিবাহিত হয়, তবুও তাকে দেখে দেখে চোখ দুটো ক্লান্ত হয় না। কি আছে এই শ্যামপুরুষের মাঝে? আহামরি তো কিছু নয়। হলিউড কিংবা বলিউডে হিরোদের মতো পেশিবহু গৌরবর্ণও নয়। সিমসাম গড়নের শ্যামপুরুষ সে। বেশ লম্বা চওড়া মানুষটা, আর সবচাইতে সুন্দর তার হাসি। হাসির সাথে সাথে কি সুন্দর টেও খেলে যায় টোল পড়া গাল দুটোতে। ফাঁকা লাইব্রেরিতে সবচেয়ে কর্নারের টেবিলটায় ঠিক মুখোমুখি হয়ে বসে আছে নিখিল ভাই। এটা বোধ হয় নিখিল ভাইয়ের পছন্দের জায়গা। ওই জন্যই তো প্রতিদিন এসে এখানটায় বসে বই পড়ে। পড়বে বা নাই কেন, ভার্সিটিতে তুখোড় ছাত্র নিখিল ভাই।
ছাত্র আন্দোলন থেকে শুরু করে সমাবেশ কিংবা নির্বাচন সবকিছুতেই নিখিল ভাইয়ের অগ্রাধিকার। সে যেন ভার্সিটির ভিপিও তিনি। এক নামে সবাই চেনে। তবে পড়াশোনার ক্ষেত্রে একটুও কম্প্রোমাইজ করে না তিনি। এই যে এখনো বই পড়ছে, কানে হেডফোন গুঁজে বইয়ে মুখ ডুবে পাতার পর পাতা উল্টে যাচ্ছে। এই সিনটা দেখলেও মারাত্মক লাগছে। লাগবেই তো, এত কাছ থেকে নিখিল ভাইকে দেখার সুযোগ হয়নি কোনো কালে। মনে হচ্ছে সময়টা এখানেই আটকে যাক। আজ লাইব্রেরিটাও বেশ ফাঁকা, সিনিয়ররা তেমন কেউ নেই। একটু সুযোগে নিখিল ভাইয়ের সাথে দু একটা কনভারসেশন এগোলে ক্ষতি কি? নিখিল ভাই, এই যে নিখিল ভাই। লাজুক হেসে টেবিলে টপ টপ করে সামান্য টোকা দিয়ে ডাকছে ওরু। তবুও নিখিল ভাইয়ের হেলদোল নেই কোনো। একবার তাকালো না পর্যন্ত। আশ্চর্য, এভাবে উপেক্ষা করার কি হলো? ওরু বুঝি খারাপ লাগে না? লজ্জা আর আত্মসম্মানে মাথা খেয়ে অরু আবারও ডাকলো তাকে। কিন্তু এবারও একই ঘটনা পুনরাবৃত্তি ঘটে। নিখিল ভাই কোনরূপে সাড়া দিল না, বরং ওর দিকে না তাকিয়ে বাম হাত দিয়ে একটা ছোট্ট সাইজের অ্যালার্ম ঘড়ি এগিয়ে দিল ওকে, যেটা এই মুহূর্তে বাজখাই আওয়াজ তুলে কানে 12টা বাজিয়ে দিচ্ছে। ইস, কি বিরক্তকর! এটা কেন দিলেন নিখিল ভাই? এবারও নিখিল ভাই নিশ্চুপ, বরং এলাম বিরক্তকর শব্দটা আরো দ্বিগুণ জোরে জোরে বাজিয়ে দিলেন তিনি। অ্যালার্মটা বিরক্ত আওয়াজ তুলে কর্ণকুহে ছাপিয়ে মস্তিষ্ক এসে লাগছে এবার। কানের পর্দা ছিঁড়ে যাওয়ার উপক্রম। না, আর নিতে পারল না ওরও। বিরক্ত চরম পর্যায়ে গিয়ে শব্দ করে চেঁচিয়ে উঠল, এটা বন্ধ করুন নিখিল ভাই। উফ, আর সহ্য হচ্ছে না। এক পর্যায়ে গায়ে কমফোর্টারটা ছুঁড়ে ফেলে হন্তদন্ত হয়ে উঠে বসল ওরু। ঘুমের ঘোরে এখনো কাটেনি। চারিদিকে পরিবেশ পরিস্থিতি বুঝে উঠতে একটু সময় লেগে গেল ওর। যখন বুঝে উঠল তখন প্রতিদিনের মতো প্যালেসের ন্যায় মিস্টার বেডরুম কিং সাইজ বিছানায় নিজেকে আবিষ্কার করলো ওরু। ঠোঁট কামড়ে একটা চাপা নিঃশ্বাস ছেড়ে ধীরে সুস্থে সময় নিয়ে নিজের হাঁটু অব্দি লম্বা সিল্কি চুলগুলো মেসি বান করে বিছানায় ছাড়ল। তারপর সবার আগে বন্ধ করলো বিরক্তকর অ্যালার্মটাকে। একে একে পুনরায় জানালা ভারী পর্দাগুলো সরিয়ে রুমটাকে আলোকিত করে বসে পড়ল ল্যাপটপ নিয়ে। তারপর সেই বিরক্তকর কাজ, মেইল পাঠানো। গত বছর ধরে এটাও রুটিন রূপান্তরিত হয়েছে। আবার যে কেন বুঝতে চায় না কে জানে। আবারও ভিতরে আহত বাতাসকে নিঃশ্বাসের মাধ্যমে নিগড়ে বের করলো ওরু। মেল পাঠানো শেষ হলো। শক্ত কাঠের চেয়ারটা গায়ে এলিয়ে দিয়ে উদাসীন চোখে বাইরে চাইল ওরু। ও পরনে কোনো দামি পায়জামা সেট নয়, বরং সিম্পল প্লাজো আর একটা ওভারসাইজ টি শার্ট। সাধারণ বাঙালি মেয়েরা যা পরে ঘুমায় আর কি। এই রুমে বিশাল জানালায় কারুকাজ করা লৌহ ঘাট গলিয়ে যতদূর চোখ যায় শুধু বাগান বিলাসে ছড়াছড়ি। এখন বসন্ত চলছে, তাই একটু বেশি সুন্দর লাগছে বাড়ির ফ্রন্ট ইয়ার্ডটা। পুরো ঢাকা যতগুলো প্রাচীন আর নাম করা বাড়ি আছে তার মধ্যে এই বাড়িটা অন্যতম। লোকমুখে শোনা যায় এই বাড়ির পূর্বপুরুষেরা নায়েব গোমস্তা ছিলেন। পরবর্তী প্রজন্মের জমিদার প্রথা বিলুপ্ত হয়ে গেলে ওদের বংশ পরস্পরায় নেতৃত্ব আর অভিজাত্য ভাবনাটা রয়ে যায়। তাই তো যুগের পর যুগ, প্রজন্ম থেকে প্রজন্মে সবাই রাজনীতি কর্ণধার হয়ে নাম লিখে এসেছেন। এ বাড়িটার ঠিক কোনো প্রজন্ম জানা নেই ওরু, তবে বাড়িটা বেশ পুরানো। প্রায় 10 বিঘা জমি নিয়ে তৈরি এই বাড়িটাকে ছোটখাটো ড্রিম হলিডে বললে মন্দ কিছু হবে না। মহলে সদরজাদা থেকে গেট অব্দি যেতে মিনিট
10 টাইম লেগে যায়। ধীরে সুস্থে হাঁটলে তার চেয়েও বেশি। তারপর চোখে পড়ে অযত্ন ইতি অতি বেড়ে ওঠা বাগান বিলাসের বেড়া, দানবাকৃত বিশাল গেট, তাদের মার্বেল পাথর দিয়ে গুটি গুটি অক্ষরে লেখা কৃতিক কুঞ্জ। বছর 30 আগেও বাড়ির নাম কিংবা গেটের চেহারা ভিন্নতা ছিল, কিন্তু 30 বছর আগে এ বাড়ি ছোট কর্তা জন্মের পর তা দাদা সাহেব এর মাত্র আদরের নাতি নামের বাড়ির নাম পরিবর্তন করেন। ইট পাথর আর লোহা ঘেরা গেটকে সর্বেসরা বিদায় জানিয়ে মার্বেল পাথরে গেট নির্মাণ করেন। সেই বাড়ির নাম পরিবর্তন করে রাখেন কীর্তিকুঞ্জ। সময় পাল্টেছে, সময়ে তালে তালে বদলে গেছে কর্তৃত্ব আর অভিজাত্য। মোড়ানো মানুষগুলো একে একে খালি হয়েছে কৃতিকুঞ্জ। তাদের দাম্ভিকতা কিংবা রাজনৈতিক অবদান এখনো কেবল লোকের মুখে বুলি মাত্র। এত কিছু বাদ দিলেও রিয়েল এস্টেট বিজনেস নিয়ে এ পরিবার এগিয়েছে অনেক দূরে। দেশ ছাপিয়ে বিদেশে সগৌরবে দাপিয়ে বেড়াচ্ছে এদের পারিবারিক বিজনেস। সবাই এক নামে চেনে। দেশীয় পণ্যের দেশীয় পণ্যের 30% যোগান এদের পারিবারিক ব্যবসা থেকে আসে। শুধু উচ্চপদস্থ নয়, স্বয়ং সরকারও আজকাল মুখে লাগাম দিয়ে কথা বলে এদের সাথে। আনফরচুনেটলি এই পরিবারে একটু টাকা আছে, পরিবার বলে কিছুই নেই, আফসোসের সুরে বলে ওঠে অরু। তখনই নিচতলা থেকে অনুর রাজভারী কণ্ঠে শোনা গেল, অরু, এই অরুর বাচ্চা, খেতে নাম। আমি কি এখনো পালকি নিয়ে আসবো? হসপিটালে যেতে দেরি হলে তোর খবর আছে। শুনেই বোঝা যাচ্ছে বেজায় চোটে আছে সে। অরু দ্রুত চেয়ার ছেড়ে দেওয়াল ঘড়িতে চোখ রাখল। 9:35। ইরে, হাবিজাবি ভাবতে ভাবতে সময় শেষ করে ফেলছি। তার উপরে আজ আবার ভার্সিটিতে যাওয়ার প্ল্যান আছে। নিচে গেলে আপা নির্ঘাত কথা শুনিয়ে পেট ভরিয়ে ফেলবে। এখন কি করি? বিশাল হলরুমে এক কোণে রান্নাঘর, তার পাশে ছোট্ট একটা ডাইনিং। 4 জনের মতো বসার জায়গা হবে। সেখানে খাবার সাজাচ্ছেন অরুর বড় আপা অনু। এ বাড়িতে কোনো কিছু না পারলেও ব্যবহার করেন না অরুরা। যতটুকু না পারলেই নয়, ঠিক ততটুকুতেই ওরা অধিকার খাটায়। অনু খাবার সার্ভ করতে করতে রেডি হয়ে নিচে নামে অরু। পরনে সেটে আছে টপস আর স্কার্ট, হাতের পুঁথি দিয়ে তৈরি বানজারা ব্যাগ। অরুকে দেখেই মেজাজ খারাপ হয়ে গেল অনুর। অরু পরিপাটি রূপ দেখে তেতে উঠল মস্তিষ্কটা। রাগে বহিঃপ্রকাশ ঘটল অরুর চেহারায় বসার সঙ্গে সঙ্গে। এতক্ষণ আসার সময় হলো তোর? রুমের দরজা আটকে কি করিস এত? তোর জন্য আমার হসপিটালে যেতে কতটা দেরি হয়ে গেল দেখলি? ওর রুটি আর ডিমের রোলে কামড় বসাতে বসাতে বলল, রেডি হচ্ছিলাম আপা। প্রতিদিনই তো রেডি হতে লেট হয়। আর রেডি কেন হয়েছিস? কতবার বলছি ভার্সিটিতে যাওয়া দরকার নেই। আমি একা এত কিছু সামলাতে পারছি না, হাঁপিয়ে উঠছি আমি। নিঃশ্বাসের পাল্লা ভারী হয়ে অনু। অনু হাজারটা অভিযোগে অরু নিশ্চুপ। শুধু ছোট্ট করে প্রশ্ন করেন, মা এখন কেমন আছে আপা? অনু আবারও ঝাঁজ নিয়ে বলল, সেটা নিজে গিয়ে বরং দেখে আয়। আমার দেখতে ভালো লাগে না আপা, বড্ড কষ্ট হয় মাকে এভাবে নিথর হয়ে শুয়ে থাকতে দেখে। হসপিটালের ডেটল আর হেক্সাসল এর গন্ধে দম বন্ধ হয়ে আসে আমার, শ্বাস নিতে পারি না আমি। অরুর কথায় অনু আড়ালে নিঃশ্বাস ছাড়ে। মায়ের অসুখের পর থেকে ওর ডান পিঠের দুরন্ত বোনটা নিজেকে অনেক সামলিয়েছে। যে মেয়ে সারাদিন হুড়োহুড়ি আর বান্ধবীদের নিয়ে মেতে থাকতো, সে মায়ের ঘরকুনো হয়েছে। হাজারটা অহেতুক বায়না ধরা মেয়েটা প্রয়োজনের বাইরে গিয়ে এখন আর একটা কথা বলে না। অরুর মতো মুক্ত বাতাসে ডানা ঝাপটানো মেয়ের জন্য এই পরিবর্তন অনেক কিছু। এত অল্প বয়সে আর কতই বা সামলাবে নিজেকেও।
অরুর বয়স কম, সবে 19-এ পা দিয়েছে, তাই তো অনু নিজে ওকে এসব হসপিটালে ঝুট-ঝামেলা থেকে দূরে সরিয়ে রাখে। আবার নিয়তির সাথে পেরে উঠে নিজেই বিরক্ত হয়ে যায় বারংবার। সে বিরক্ত নিয়ে নিজের মধ্যে আটকে রাখা কষ্টরত হয়ে উঠে ওর জন্য। গুমড়ে মরা অশান্ত হৃদয়টা একটু হালকা করার দায় মাঝে মধ্যে বহিঃপ্রকাশ ঘটে চওড়া মেজাজের, যার ভুক্তভোগী হয় ওই ছোট্ট বোনটা। অরু নিজেকে বহুবার বুঝিয়েছে, আর যাই হোক, ছোট বোনের ওপর রাগ ঝাড়বে না। কিন্তু দিন শেষ, মায়ের অসুখ, বাড়ি, হসপিটাল, হসপিটাল বাড়ি, এই করতে করতে নিজের খেয়েও নিজেই হারিয়েছে। আপা, আমি গেলাম। আগামী সপ্তাহ কোথাও যাব না, রান্না বান্না সব আমি করবো, তবুও প্লিজ রাগ করিস না তো। এই শোন। অনু অযাচিত ডাকে পেছনে ঘুরল অরু। ইমেল? অনু কি বলবে সেটা বোধ হয় অরু জানতো, তাই এগিয়ে এসে বলল, ইমেল পাঠিয়ে দিয়েছি। কোনো রিপ্লাই এসেছে? অরু তাচ্ছিল্য হাসি দিয়ে বলল, আপা, তুই না গত 1 বছর ধরে একটানা মেল পাঠানোর পরও যেখান থেকে একটা রিপ্লাই আসেনি, হুট করে সেখান থেকে রিপ্লাই চলে আসবে? এতটাও বেশি আশা করিস না। কথা শেষ করে গটগট পা ফেলে প্যালেসের মতো বিশাল মহলের ভিতরে বেরিয়ে যায় অরু। অরু চলে যাওয়ার পর অনু আনমনে বলে, আমার বিশ্বাস অরু কোনো একদিন ঠিক রিপ্লাই আসবে, আর আমার মাকে সুচিকিৎসার জন্য বিদেশে নিয়ে যাব। সেদিন মা আবারও সুস্থ হয়ে ফিরবে। তোর আর আমার দুঃখে সেই দিন ঘুচবে। জটলা পাকানো চুলের মতো পুরানো ঢাকার রাস্তাগুলোতে ইলেকট্রিক তারের ছড়াছড়ি, রাস্তার দুধারে লোহা লক্কর, হলুদ মরিচ, শাড়ি, বিরিয়ানি আর গুড়ের পাইকারি দোকানের মরচে পড়া গন্ধ। কখনো কখনো সেই গন্ধটা নাকে উৎকট লাগে, আবার কখনো কখনো বেশ ভালো। মাথার উপর সূর্য মামা তীচক আলো ছড়াচ্ছে, আজ বোধ হয় ভালোই গরম পড়েছে। দুধারে দোকানপাট ছাপিয়ে টিং টিং আওয়াজ করে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের দিকে এগিয়ে যাচ্ছে অটোচালিত রিকশা। তাতে চেপে বসে আছে ওরু। পুরো নাম মেহেরিন শেখ আরুরা। এ বছরই ভার্সিটি অ্যাডমিশন হয়েছে ওর। তবে নতুন নতুন বড় হয়ে যাওয়া ভার্সিটি আনন্দ কিংবা বন্ধুমহল কোনো কিছুই ছুঁতে পারেনি ওকে, কারণ এটাতে মায়ের হার্টের অসুখ। আগে তাও হেঁটে চলে আসতে পারত, কিন্তু গত 1 বছর ধরে হসপিটালে এক কামরায় বেডে শুয়ে দিনাতি পার করে ওর মা আজমেরি শেখ। মায়ের দিনরাত দেখভাল করতে হয় বলে বড় বোনে মেহেবিন শেখ অনন্য। ইন্টারমিডিয়েটে পড়েই পড়াশোনায় ইতি টেনেছে। অরু জানে ওর বড় আপা এত রকচটা কোনো কালই ছিল না। গত 1 বছর ধরে এমন হুটহাট রেগে যায় আপা। আর এও জানে পরিবারের জন্য আপার কত বিসর্জন। এমনটা নয় যে অনু বয়সে অরুর থেকে খুব বড়, পিঠাপিঠি বোন, ওরা 2 বোন। তবুও অনু কত ত্যাগ। তাই তো আপা রাগের মাথায় বলা সবচেয়ে তিক্ত কথাগুলো গায়ে মাখে না ওরু। ওর উদাসীন ভাবনায় ইতি টেনে রিকশায় এসো পৌঁছালো গন্তব্য। ভার্সিটি গেটে দাঁড়িয়ে লম্বা করে শ্বাস নেয় ওরু। এই একমাত্র জায়গা যেখানে এসে একটু প্রাণ ভরে স্বস্তির নিঃশ্বাস নিতে পারে ওরু। সেই সাথে স্বস্তিদায়ক মানুষটা একটিবার দেখা মিলবে তো। আর কথাই নেই, যাকে নিয়ে ও রোজ স্বপ্ন দেখে, সুন্দর স্বপ্ন। ওরু জানে নিখিল ভাইয়ের সাথে কমিটমেন্ট কিংবা মুখ ফুটে দুটো কথা বলার সাহস ওর নেই। তার উপরে নিখিল ভাই ভার্সিটির সিনিয়র, গ্রাজুয়েশন ও এবছর শেষ তার। তবুও বেহায়া মনটা মানে না। প্রিয় মানুষের স্কোপবোর্ডে তার মুখটা এঁকে ফেলে বারবার। কবে যে নিখিল ভাই নিজে এসে বলবে, অরু শোনো, আমি ও তোমাকে পছন্দ করি। মনের রং তুলি ক্যানভাসে, আমিও তোমাকে আঁকি।
সেই আশায় সেই ঘুরে বালি। পিছনে নীলিমা কাট কাট প্রত্যুত্তর শুনে আরু হাসি হাসি দাঁত কপাটি বন্ধ হয়ে গেল। মুখটা এইটুকুনি করে ফেলল। তুই আমার মনের কথা শুনলি কি করে? যেই টোনে বলছিলি আমি কেন? রিকশাওয়ালা মামাও শুনেছে। আমি সে আফসোস শুধু নিখিল ভাইয়ের শুনল না। কি করে শুনবে? তুই তো তাকে দেখলেই চোরের মতো যথাযথ লুকিয়ে পড়িস। তা ঠিক, চল ভেতরে যাই। গেট পেরিয়ে ক্যাম্পাসে যেতে যেতে নীলিমা বলে, আন্টির কি খবর, এখন কেমন আছে? একই রকম, আজকেও আপা বকুনি খেয়ে এসেছি। নীলিমা সান্ত্বনার বাণী বহু আগেই ফুরিয়ে গিয়েছে। ঘটে যা ছিল সব কিছু দিয়েই অরুকে বুঝিয়েছে ও, তাই এখন আর বলার কিছু নেই। সান্ত্বনা না দিয়ে হয়ে উল্টো প্রশ্ন ছুড়ল নীলিমা, তোর ভাইয়ার কোম্পানি থেকে ইমেল এসেছে। কথাটা বলতে একটু অস্বস্তি হলো নীলিমার, কারণ সব ব্যাপারে মুখ খুললেও এ ব্যাপারটা সবসময় এড়িয়ে যায় ওর। খুব বেশি হলে হুম হাঁ করে উত্তর দেয়। এবারও তাই হলো। এদিকে ওদিকে মাথা নাড়িয়ে না জবাব দিল ওরু। নীলিমা রাগ হলো কেন যেন, যদিও ব্যাপারটা সম্পূর্ণ ওরু ব্যক্তিগত, তবুও এ কেমন ছেলে, মায়ের খোঁজ নেয় না, ইভেন কোনো রকম যোগাযোগও নেই পর্যন্ত। আজকালকার যুগে ইমেল কেউ যোগাযোগ করে? নীলিমা রাগ সংবরণ করতে না পেরে বলে ফেলল, কেমন ভাই তোর? মাকে এভাবে দেশে ফেলে রেখে নিজেই বিদেশে পড়ে আছে। অরু মেকি হাসল। হুট করেই নীলিমার রাগের কারণ ধরতে পারল না, তবুও নরম সুরে বলল, হি ইজ নট মাই সিবলি। তাহলে? স্টেপ ব্রাদার মানে? আঙ্কেলের দ্বিতীয় স্ত্রীর ছেলে, তাই তো? অরু আবারও হেসে, এই মেয়ে এত কৌতূহল কেন? না, তেমন কিছু নয়। তাহলে কেমন ভাই তোর? নীলিমার কথা পেছনে অরু কিছু বলতে যাবে তার আগেই ওদের মাঝে তিথি চলে আসে আর মিস্টার জায়ান কৃতিককে নিয়ে চলমান রহস্যময়। বসন্তের সকাল, চারিদিকে মৃদুমন্দ ঝিরঝির বাসন্তিক হাওয়া বইছে। কতই বা বেজেছে, 10টা কি 11টা? তবু মাথার উপর চলছে সূর্যের তাণ্ডব নৃত্য। শীত যাবে যাবে করে এখনো যায়নি। তার আগে সূর্যি মামা তার প্রখরতা নিয়ে ধরেনি উত্তপ্ত করে দিয়েছে। সূর্যির তিজস রশ্মিতে পিঠে পিছলে গিয়ে এক প্রকার ছুটে বটতলার ছায়া নিচে এসে দাঁড়ালো তিথি। ওখানে অরু আর নীলিমাও ছিল। কিরে, এভাবে ছুটে এলি কেন? কিছু হয়েছে? তার স্বরে জিজ্ঞেস করে নীলিমা। অরু প্রশ্নসূচক দৃষ্টিতে চেয়ে আছে। অরু ভার্সিটিতে জয়েন করার পরে পুরো বাংলার ডিপার্টমেন্টের মধ্যে এই দুটো বন্ধু জুটেছে ওর। তার মধ্যে ওই ইন্ট্রোভার্ট নীলিমা যাও মোটামুটি একটু চুপচাপ থাকে, কিন্তু তিথি মোটে চুপচাপ স্বভাবের মেয়ে নয়। ভার্সিটি সব থেকে গরম খবরটা ওর কাছে থেকেই পায় অরুরা, হোক সেটা গসিপ কিংবা কোনো ইম্পর্টেন্ট নিউজ। তাছাড়াও ডিপার্টমেন্টের অন্য ব্যাচমেটদের সাথে অরু মুখ চেনাচিনি আছে কিনা সন্দেহ। কিভাবে বা থাকবে ভার্সিটি জীবন? নড়ে পড়ে ওর অ্যাটেন্ডেন্স ওর জন্য পর্যন্ত ভার্সিটি আসতে দেয় না অনু। তবুও আপার বকুনি ছকুনি খেয়ে মাসের মধ্যে 2-1বার পা রাখে ভার্সিটির চত্বরে, যদিও সেটা পড়াশোনার জন্য নয়, বরং পছন্দের শ্যামপুরুষকে একটা নজর দেখার আশা। সবার আড়ালে তার মুখখানা হৃদমাজারে স্ক্যান করে দিলেও শান্তি ওর। নীলিমার কথার প্রতিউত্তর তিথি কাঁপতে কাঁপতে বলল, পানিতে দোস্ত, তারপর সব বলছি। নীলিমা ব্যাগ থেকে পানি এগিয়ে দিল। ঢক ঢক করে পানি পান করে দম নেয় তিথি। এতক্ষণ প্রাণটা ঠান্ডা হলো। কি হয়েছে বলবি না তো? আবারও জিজ্ঞেস করে ওরু। তিথি
এগিয়ে গিয়ে অরুর হাত ধরে বলে, হ্যাঁ, তোর কাছেই আসছিলাম অরু। কাল ভার্সিটিতে কেন এলি না বলতো? তাহলে তো তোর সব জানতে পারতি। কি হয়েছে একটু খুলে বল। তাছাড়াও কেন আসিনি সেটা তো তুই জানিস। তাহলে নতুন করে কেন প্রশ্ন করছিস তিথি? কাল নিখিল ভাইয়ের সমাবর্তন অনুষ্ঠান ছিল। নিখিল ভাই সেরা ছাত্রত্ব পুরস্কার পেয়েছে। নীলিমা সস্থির নিঃশ্বাসে ছেড়ে বলল, ও, এটা তো ভালো কথা। তারপর আর একটা ঘোষণা হয়, আমি পরে সিনিয়রদের থেকে জেনেছি। অরু সচকিত হয়ে প্রশ্ন ছুড়ে দিল, কি? নিখিল ভাই মাস্টার্স করবে না, উনি হায়ার স্টাডির জন্য স্কলারশিপ পেয়েছে, খুব শীঘ্রই ইউএসএ চলে যাবে। অরু চমকায় না, কোনো রকম প্রতিক্রিয়াও করে না। অস্বস্তির লেশ মাত্র নেই ওর মুখশ্রীতে। খুশি থাকা একমাত্র কারণটা হারিয়ে যাচ্ছেও কি আদৌ ঠিক আছে? ওর ভিতরে যে অস্বস্তি ঝড়ো হওয়া শুরু হয়ে গেছে, মনে হচ্ছে হৃদয়টা শক্ত করে খামচে ধরেছে কেউ। গালটা শুকনো কাঠের পরিণয় হয়েছে। তবুও থমথমে মুখে ছোট্ট করে অরু জবাব দেয়, ও। এইটুকু শব্দ উচ্চারণে অরু অগ্নি স্ফুটলিঙ্গ উগরে দেওয়ার মতো কষ্ট হলো। তবুও বান্ধবীদের সামনে মুখে মিথ্যা হাসিটা ঠিকই ধরে রাখলো। কারণ আর যাই হোক, একপাক্ষিক ভালোবাসা কিংবা আধুনিক শব্দ বলতে গেলে ক্রাশ কে হারানোর জন্য কান্নাকাটি করে ভাসিয়ে দেওয়ার কিংবা সবাইকে বলে বলে সিম্প্যাথি কুড়ানোর মতো আত্মসম্মানহীন মেয়ে অরু নয়। এমনিতে ওর মায়ের অসুস্থতা নিয়ে অনেকেই দেখাতে আসে, যা ওর শরীরে জ্বলন ধরিয়ে দেয়। অরু করুণা মোটেও পছন্দ নয়, তবে নিজ অধিকারের ক্ষেত্রে সর্বদা সতর্ক। যা ওর সেটা ওরই। কিন্তু নিখিল ভাই, সে তো তো ও নয়, কোনো কালেই ছিল না। ও কেবল একতরফা ভালোবেসে গিয়েছে। নিখিল ভাই তো ওকে ছোট বোন ছাড়া কিছুই ভাবে না। শুধু ওকে কেন, ছাত্রনেতা হিসেবে সব জুনিয়র মেয়েরাই তার ছোট বোনের সমতুল্য। ওরু আলাদা করে তো কিছু নয়। ক্যাম্পাসের দিকে দেখে নিখিল ভাই আসছে। তিথির কথায় অরু দিবাস্বপ্নে ভাটি পড়ে। তড়িৎ গতিতে ভাবনা জগৎ থেকে বাস্তবে বেরিয়ে দেখতে পায় ক্যাম্পাস থেকে গেটের দিকে এগিয়ে আসছে নিখিল ভাই। কালো ডেনিমের সাথে নীল পাঞ্জাবি, কি সুন্দর লাগছে তাকে। কাঁধে ঝুলে আছে ল্যাপটপের ব্যাগ, কানে হেডফোন। সেদিকে এক ধ্যানে তাকিয়ে তিথি বলে, কি এত গান শুনছে উনি? কাঠফাটা রোদে উজ্জ্বল শ্যামলা চেহারা জ্বলজ্বল করছে তার। মুখে লেগে আছে সেই সুন্দর হাসিটা। অরু চোখ বন্ধ করে বলতে পারে, এই ইনোসেন্ট দেখতে ছেলেটা প্রেমে পড়া যায়। কোনো মেয়ের চুটকির ব্যাপার মাত্র। নিখিল ভাই এদের সামনে আসতেই সবাই একযোগে সালাম দিল তাকে। সিনিয়র বলে কথা। সালামের জবাব দিতে নিখিলও একটু থামলো। সামনে না গিয়ে ওদের দিকে কয়েক কদম এগিয়ে আসলো। নিখিল ভাই ওদের দিকে আসতে দেখে ওরও নীলিমার পিছনে গিয়ে গুটিসুটি হয়ে দাঁড়ালো। কেটে ফেলা ডগার ন্যায় কেমন নিভে পড়ছে ওর শরীরটা। আরো আরো আনা। নিখিল ভাই আস্মিত সম্বোধনে ধরা পড়ে যা চোখের ন্যায় সুরমুর করে সামনে তাকায় ওরু। হ্যাঁ সূচক মাথা ঝাঁকিয়ে বলে, জজি ভাইয়া, ভালো আছো তো? এখন আর রাস্তা পার হতে ভয় নেই তো? কি সুন্দর অমায়িক কথার ধরন। আরো একবার হোঁচট খায় ওরু। নিখিল ভাই কিছু জিজ্ঞেস করছে ওরু। উত্তর দে। তিথির ধাক্কায় সম্মতি ফিরে পেল ওরু। তারপর হ্যাঁ না দুদিকেই মাথা নাড়াতে থাকে। আসলে কি করবে, কি বলবে ও কিচ্ছু ঠাউর করতে পারছে না। ওর অবস্থা দেখে নীলিমা তিথি দুজনে অবাক হয়ে মেয়ে কাট কাট গলায় জবাব দিতে ছাড়ে না সে কিনা ভেজা বিড়ালের মতো আচরণ করছে। জুনিয়ররা সংকোচন বোধ করছে দেখে নিখিল আর দাঁড়ায় না। সকলকে বিদায় জানিয়ে
তাড়াহুড়ো করে জায়গা ত্যাগ করে। নিখিল চলে যেতেই নীলিমা তেতিয়ে উঠে। স্টুপিড একটা! এটা শেষ সুযোগ ছিল। নিখিল ভাই নিচে এসেছিল। আর তুই কি করলি? হাবলার মতো উত্তর, দক্ষিণ, পূর্ব, পশ্চিম মাথা ঝাঁকিয়ে গেলি। অরু জবাব দেয় না। এই মুহূর্তে কথা বলতে ইচ্ছে হচ্ছে না তার। মাথাটা ভন ভন করে ঘুরছে। গলাটা নিম পাতার মতো তেতো হয়ে এসেছে। চারিদিক ফাঁকা ফাঁকা লাগছে। হয়তো প্রেসার ফল করছে। কয়েকবার চোখের পলক ফেলে অস্ফুট অরু বলে, ভাল লাগছে না, বাসায় যাব। আমাকে একটা রিক্সা ঠিক করে দে না তিথি। চলে যাবি মানে? অ্যাটেন্ডেন্সটা অ্যাটলিস্ট দিয়ে যা। নীলিমার কথায় অরু ভিতরে তেতো ভাবটা বেরিয়ে এলো। মাথাটা ঝাঁকিয়ে উঠল। অরু চটে গিয়ে বলল, বলছি তো বাসায় যাব। শরীর আর মন একরাশ অসুখ নিয়ে টলতে টলতে কৃতিকগুঞ্জে এসে পৌঁছেছে ওর। বিশাল সদর দরজা ঝনঝন আওয়াজ করে খুলে ভিতরে ঢুকতেই আরো বিরক্ত হয়ে যায় ওর। মামা মামি আর একমাত্র মামাতো ভাই রেজওয়ান ওরফে রেজা এসেছে। অরু আর অনু জীবনে এত এত ঝামেলার মধ্যে উটকো ঝামেলা এই পরিবারটা। কথা নেই বার্তা নেই, যখন তখন এসে হাজির। আসবে তো আসবে, একটা না একটা ঝামেলা পাকিয়ে তারপর বিদায় হবে। আজমেরি শেখ যখন সুস্থ সবল ছিল তখন দিনরাত আগমন ঘটত এদের। 3 বেলা ফ্রিতে রাজকীয় খাবার আর মহলের নরম গদিতে আরামায়েশ করে একটানা 10 দিনও কাটিয়ে দিত। বাড়ি যাওয়ার নামগন্ধ পর্যন্ত নিত না। অরু মামাতো ভাই রেজা এলাকার পাতি মস্তান, যার দরুন তার ছেলে পেলেদেরও নিয়ে আসতো একমাত্র ফুপুর আলিশান বাড়িতে। অরু আর অনু এসব বেশ লজ্জিত হতো। যত যাই হোক, তাদের তো এভাবে আরেকজনার অন্ন ধ্বংস করার কোনো অধিকার নেই। একমাত্র ভাই ভাবি বলে আজমেরি শেখ তেমন কিছু বললেন না। অনু অরু একটু গাইগুস করলেন, ওদের কেউ চোখ পাকালেন, আর সবকিছু এভাবেই চলছিল। কিন্তু আজমেরি হক একবারে বিছানায় শয্যা জ্বলে গেলে মামা মামির আসল রূপ দেখতে পায় অরুরা। আপন বোনকে দেখা তো দূরে থাক, গত 1 বছরে হাসপাতালে গণ্ডি অবধি পাড়ায়নি ওদের মামা। বরং 2 দিন পরে বউ ছেলেকে নিয়ে বাড়িতে এসে অন্যদের মানসিক অশান্তিতে ডুবিয়েছে দিনরাত। তাদের কথা একটাই, বাবা নেই, মায়েরও গ্যারান্টি নেই। আজ বাদে কাল মায়ের কিছু হয়ে গেলে ওদের 2 বোনকে কি হবে? আজ বা কাল এ বাড়ি ছোট সাহেব ঠিকই ফিরবে। তখন তো 2 বোনের কোনো গতি থাকবে না। তাই এখন যদি আর একমাত্র সুযোগ্য পুত্র রেজার সাথে অনুর বিয়েটা হয়ে যায় তাহলে একটা কুল তো হবে। আর যাই হোক, নদীতে তো আর ভেসে যেতে হবে না। অরু বুঝে পায় না, এত বড় দুনিয়া থাকতে ওরা নদীতে কেন ভেসে যাবে? কি অপরাধ ওদের? অনুরাগের ঘট এমনি পরিপূর্ণ। এসব শুনলে আরো বেশি মাথা খারাপ হয়ে যায়। চেঁচামেচি করে বাড়ি মাথায় তুলে ফেলে সে। বিপরীতে মামি গা জ্বলানো কথাগুলো আসছে। এক কথা, ওরা বাড়িতে পা রাখা মানে ঝামেলা আর অশান্তি। অরু হলরুমে চারিদিকে চোখ বুলায়। অনু কোথাও নেই। তার মানে আপা এখনো হসপিটালে? যাক, ভালোই হলো। ওর মামি ডাইনিংয়ে বসে আঙ্গুর চিবোচ্ছে। রেজাও কাউচে বসে পায়ে পা তুলে টিভি দেখছে। মামা আপাতত আশেপাশে নেই। ওর সবটা দেখলো, তারপর না দেখার ভান করে দোতলায় পা বাড়ালো। 2টো সিঁড়ি পাড়াতে পিছন থেকে ডাক পড়ল মামির, কিরে দেখলি আমরা এখানে বসে আছি, তা ঢং ঢং করে উপরে চলে যাচ্ছিস? মামিকে চোখে পড়ে নাকি? আর আমার বৌমা কোথায়?
অরুর চোখ খিচে বন্ধ করে নিল। এভাবেই ভয় পাচ্ছিল ও। অনেক প্রশ্ন করেছে মামি, এক কথায় উত্তর দিতে হবে, কি বলা যায়? অরু পিছন ফিরে বলল, মাথা ব্যথা করছে মামি, একটু ঘুমাবো। আর আপা হসপিটালে মায়ের কাছে। করে নে আরাম আয়েশ, যা পারিস করে নে, আজ বাদে কাল বাড়ি মালিক ফিরে তোদের তো ঘাড় ধরে বের করে দেবে। অনুটাকে কতবার বুঝিয়েছি এ কথা, কতবার বলছি আমার রেজার সাথে বিয়েটা দিয়ে দিই, কিন্তু মেয়েটা বড্ড বেয়াদব হয়েছে। বড়দের মুখে মুখে তর্ক করে। বাবা মায়ের শাসন না থাকলে এই হয়। মামির কথায় ওরু নেতিয়ে পড়া রাগটা আবারও তরতর করে ঝাঁকিয়ে উঠল। তীক্ষ্ণ সূচের মতো কথাগুলো গিয়ে শরীরে বিঁধল। ওর পিছনে না ঘুরে বলো, তুমি যে নরম চেয়ারে বসে আঙুর চিবাচ্ছ, ওটা কিন্তু এবারই ছোট সাহেবের টাকা দিয়ে কেনা মামি। তাছাড়াও জামশেদ জাহান চৌধুরী অবর্তমানে আমরা মাই কিন্তু জেকে গ্রুপের গভর্নর বডির চেয়ারম্যান। ওর কথা একটা তাচ্ছিল্যের হাসি খেলে গেল অরুণ মামি। মুখে মনে মনে বললেন, এইটুকু নিয়ে ভালোই খই ফুটেছে মুখে। তারপর শত্রুকে পাল্লা তীর নিক্ষেপ করার মতো করে বলল, হতে পারে তোর মায়ের অধিকার আছে, কিন্তু তোদের দু বোনের তো কোনো অধিকার নেই। তোরা হলি কচুরিপানা। তাছাড়া তোদের মায়ের আর কদিন, বড় জোর হলে 6 মাস। মামি অনেক বেশি বেশি বলে ফেলছে এবার। আমাদের মায়ের কিচ্ছু হবে না, মাকে আমরা বিদেশে নিয়ে যাব। আবারও সে গা জ্বালানো হাসি ছুড়ল অরুর মামি। বলেন, তোর কি মনে হয় জায়ান্টীতি চৌধুরী বা তার কোম্পানি তোদের নেওয়ার জন্য বসে আছে? শুনেছি তোর জন্য নাকি বাড়ি ছাড়তে হয়েছে তাকে। মামির সাথে আর তর্ক পেরে উঠল না ওরও। দুশ্চিন্তগ্রস্ত জটলা পাকালো মস্তিষ্কটা আর চাপ নিতে পারছে না। হাত পা থরথর করে কাঁপছে। এই মুহূর্তে গলা থেকে একটা কথাও বের হচ্ছে না। মামি যে এত নোংরাভাবে ওকে আক্রমণ করবে ভাবতে পারেনি ওরু। ওর সামনে দিকে আরো একবার চোখ বোলালো, কয়েক জোড়া আক্রমণাত্মক চোখ। মনে হচ্ছে চোখ দিয়ে ওকে ভস্ম করে দিবে ওরা। ওরা আর এক মুহূর্তেও হলরুমে দাঁড়ালো না। সিঁড়ি ভেঙিয়ে দোতলায় নিজের রুমে গিয়ে সপাটে দরজা আটকে দিল। ভিতরটা ছিঁড়ে যাচ্ছে। অসহায়ত্ব চারদিক জংলা আবরণের মতো ঘিরে ধরেছে। মামির তর্কের আঘাতে নিখিল ভাই চলে যাওয়া কষ্টটা যেন নুনমরিচ ছিটা। আর ভালো লাগছে না। নীলিমার প্রীতির মতো জীবনটা স্বাভাবিক কেন হলো না ভাবছে ওরে। কেন ওর জীবন এত দায়বদ্ধতা? কেন নিখিল ভাইয়ের প্রতি ভালো লাগাটা নিজের মাঝে খুব সহজে তুলে ধরতে পারল না ও? এটা কি শুধু অন্তর্মুখী হাওয়ার দরুন, নাকি পরিবারের টানাপোড়েনের আর দায়বদ্ধতা? নিখিলের চলে যাওয়া ভাবতে ভাবতে ওরও মনে পড়ে যায় নিখিলের সাথে প্রথম দিনের সাক্ষাতের কথা। এই তো কয়েক মাস আগের কথা। ভার্সিটির অ্যাডমিশনের জন্য এসেছে ওরু। মায়ের অসুস্থতা ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো এত বড় বিদ্যাপীঠে পড়ার সুযোগ হয়নি ওর। মোটামুটি প্রস্তুত নিয়ে যতটুকু পেরেছে তাতেই গুছোতে সুযোগ পেয়েছে। আজ কাগজপত্র নিয়ে এসেছে, সবটা জমা দিতে হবে তাই। শীতের সকাল, ঠান্ডাটা পুরোপুরি জেঁকে না বসলেও মিষ্টি রোদে মৃদু আলোতে ভালোই আরাম লাগছে। সকাল হতেই অফিসগামী সরাসরি গাড়ির বহর ছুটছে রাস্তা জুড়ে। ঢাকা শহরে বেরিয়ে ওঠা হলো একা একা রাস্তাঘাট পার হওয়ার অভ্যাস নেই আরও। সেই দরুন তখন থেকে ভার্সিটির রাস্তার বিপরীতে অসহায়ের মতো দাঁড়িয়ে আছে সে। কখন রাস্তাটা একটু ফাঁকা হবে আর সে দৌড়ে রাস্তা পার হবে। অনেকে তো গাড়ির ফাঁক ফোকর দিয়ে চলে যাচ্ছে, কিন্তু ওরু সাহস হচ্ছে না। এক পা এগোচ্ছে তো 2 পা পিছাচ্ছে। এভাবেই লেফট লাইট চলতে থাকলো প্রায় আধ ঘন্টা। ওরু বিরক্ত হয়ে গিয়ে
এরকম হলে প্রতিদিন ভার্সিটিতে আসবে কি করে সে? ভয় লাগছে। পেছন থেকে তীরে ফলার মতো ছুটে আসা পুরুষালিত কণ্ঠস্বর হকচকিয়ে পিছনে ঘুরল উড়ো। দেখল মুখে টোল পড়া স্নিগ্ধ হাসি দিয়ে ওকে প্রশ্ন করেছে লোকটা। তরু থ মেরে আছে। হানা কিছু বলছে না। কি করে বলবে? ও তো হাসিতে কুপোকাত। লোকটা পাশ থেকে কাউকে ডেকে উঠল। এই অন্তর, ওকে রাস্তাটা পার করে দে তো। পেছন থেকে ছেলেটা বলল, জি ভাইয়া দিচ্ছি। ব্যাস তখনই ছিল ভালো লাগা শুরু। আরও বুঝছিল এই লোকে ভার্সিটি বিশাল জনপ্রিয়তা। তারপর থেকে শুরু হয় আর লুকিয়ে লুকিয়ে পর্যবেক্ষণ। উদাসীন দুপুর কিংবা মরচে যাওয়া বিকেলে ক্যাম্পাসে এথায় সেথায় তাকে খুঁজে বেড়াতো। চোখ দুটো এক নজরে দেখা হয়ে গেল খুশিতে পুলকিত হতো মনটা। ঝিলিক দিয়ে উঠল মুখে কোনো মিষ্টি হাসি, যা এখনো চলমান। কখনো সামনে দাঁড়িয়ে কথা বলা হয়নি। অরুও এও জানে না নিখিল তার নামটা জানল কি করে। তবে নিখিলের বায়োডাটা সবই ওরু জানা, বলতে গেলে মুখস্থ। কিন্তু আফসোস এখন এসব কোনো কাজেই আসবে না। নিখিল ভাই চলে যাবে। 1000 কিলোমিটার দূরে হবে তার ঠাঁই। সায়েন্স ল্যাবের কেমিক্যাল আর এক্সপেরিমেন্টের মাঝেও আরও নামটাই হয়তো ভুলে যাবে ওর সবচেয়ে প্রিয় নিখিল ভাই। আর কখনো দেখা হবে কিনা তার গ্যারান্টি নেই। ভাবতেই চোখে কানির বেয়ে তপ্ত নোনা জল গড়িয়ে পড়ে ওর। তুমি যদি আমার না হও তবে সুখে অসুখে তোমাকে জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দিই। বোকা অরু তখনও জানতো না ওর জন্য কেউ ওর থেকে বিষাক্ত ভালোবাসা নিয়ে দিনের পর দিন অপেক্ষার প্রহর গুনছে।